শুভেচ্ছা, শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। জুলাইয়ে আন্দোলনকারীদের উপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এমন একটি অডিও রেকর্ডিংয়ের সত্যতা নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। এই প্রতিবেদন পলাতক প্রধানমন্ত্রীর বিচারের স্বচ্ছতা বাড়াবে বলে মনে করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। তিনি জানিয়েছেন, প্রতিবেদনটি ডকুমেন্ট আকারে উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালে। সবাইকে ওপেন নির্দেশনা দিয়ে দিয়েছি। এখন তারা লেথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে তাদের পাবে গুলি করবে। ফাঁস হওয়া এক রেকর্ডিং এ এভাবেই বলতে শোনা যায় শেখ হাসিনাকে। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। এর পরের ইতিহাস সবার জানা। এই আদেশ বাস্তবায়ন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের নৃশংস আক্রমণে প্রাণ যায় 1400-রও বেশি মানুষের, আহত 20,000-এরও বেশি। বুধবার শেখ হাসিনার নির্দেশনা সম্পর্কিত অডিও ক্লিপটির সত্যতা নিশ্চিত করে প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। প্রতিবেদন অনুযায়ী আলাদাভাবে অডিও ফরেনসিক এক্সপার্টদের সংস্থা এয়ারশটের মাধ্যমে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে বিবিসি। প্রতিবেদন অনুযায়ী ফাঁস হওয়া রেকর্ডিংটি একটি কক্ষে রেকর্ড করা হয়েছিল, যেখানে ফোন কলটি স্পিকারে চালানো হচ্ছিল, কারণ সেখানে টেলিফোনিক ফ্রিকোয়েন্সি এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ডের স্পষ্ট উপস্থিতি ছিল। পুরো রেকর্ডিং জুড়ে ইলেকট্রনিক নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সি শনাক্ত করা গেছে। এটি একটি ইঙ্গিত দেয় যে রেকর্ডিংটি কোনোভাবে সম্পাদনা বা বিকৃত করা হয়নি। বিবিসির এই প্রতিবেদন বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, মরণাস্ত্র ব্যবহার করতে শেখ হাসিনার নির্দেশনা সম্পর্কিত অডিও এর আগেই যাচাই করেছে সিআইডি। তবে এই প্রতিবেদন আরও স্বচ্ছতা বাড়াবে। তদন্ত প্রতিবেদন দাখিল করার আগেই ইউএনের তদন্ত প্রতিবেদনে এই ঘটনার সত্যতা পেয়েছে। তারপরে ওই একই ঘটনার সত্যতা আমাদের তদন্ত প্রতিবেদনে আসছে। আমরা যে বক্তব্য ট্রাইব্যুনালে দেই, পরবর্তীতে দেখা যায় ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেই বক্তব্য সমর্থনেই তাদের প্রতিবেদন প্রকাশ করে। নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরও অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার করবে। বিবিসি আইয়ের এই অনুসন্ধানে উঠে এসেছে 2024 সালের 5 আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে 52 জন নিহত হয়েছিলেন। সেদিন বিকেলে যাত্রাবাড়ি থানার সামনে 30 মিনিটের বেশি সময় ধরে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। ঘটনার সময়ের কিছু ড্রোন ভিডিও সন্নিবেশিত হয়েছে এই প্রতিবেদনে। প্রসিকিউশন বলছে, এই প্রতিবেদন ডকুমেন্ট আকারে উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালে। ইতিমধ্যে জেনেছি যে বিবিসি থেকে এই নিউজটাও ব্রডকাস্ট হয়েছে এবং তারাও তাদের ইনভেস্টিগেশনে এই ভয়েসের সত্যতা পেয়েছে। আমাদের এই আইনের 19-এর 3 ধারা একটি বিধান আছে, সেটি হলো এই ধরনের আন্তর্জাতিক সংস্থা অথবা যে কোনো এনজিও অথবা সরকারি কোনো সংস্থা থেকে যদি এই ধরনের রিপোর্ট প্রকাশিত হয়, তাহলে ট্রাইব্যুনাল কোনো প্রমাণ ছাড়াই তাদের জুডিশিয়াল নোটিশ এবং কমন নলেজে এই ধরনের ঘটনার কে সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে পারে। জুলাই গণহত্যার মূল আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা গণহত্যার জন্য দায়ী এই মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু শেখ হাসিনা নয়, জড়িত প্রতিটি ব্যক্তি ও দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির 2 নেতাকে দেখতে গিয়ে মির্জা ফখরুল কথা বলেন। দেশকে দ্রুত নির্বাচনের ট্র্যাকে তোলার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর আব্দুল কুদ্দুস ও ডক্টর সিরাজউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, এককভাবে গণহত্যার জন্য দায়ী শেখ হাসিনা, একই সাথে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব। শেখ হাসিনা তিনি এককভাবে, আমি মনে করি, রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল, তাদের প্রত্যেকেরই বিচার হবে। এবং সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আমরা দেখা যায় যে দলগত হিসাবে, তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। দেশকে সঠিক পথে নেয়া সব রাজনৈতিক দলের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সংস্কার ও বিচার একসাথে চলতে বাধা নেই। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই,
আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য, সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই, দুটো একসাথেই চলবে। পরে রাজধানীর আরেকটি হাসপাতালে চিকিৎসাধীন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিল্পীর স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন। গুণী শিল্পী যিনি বিশ্বে সমাদৃত, তার চিকিৎসার জন্য তাদের স্পেশাল বোর্ড তৈরি করা উচিত এবং অবিলম্বে আমি আহ্বান জানাবো যে বোর্ড করে তাকে সর্বোচ্চ চিকিৎসা বিদেশে দরকার হলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। সকল হত্যার জন্য শেখ হাসিনাও তার দল দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নবম দিনের পদযাত্রায় চুয়াডাঙ্গার বড়বাজারের পথসভায় একথা বলেন তিনি। সকালে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয় এনসিপি নেতারা। প্রথমে চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারে সাধারণ জনগণের সাথে জনসংযোগ করেন। পথসভা করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়। দুপুরে চুয়াডাঙ্গার বড় বাজারে পথসভায় অংশ নিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিবিসির রিপোর্টে প্রমাণ হয়েছে শেখ হাসিনা নিজে গুলি করার অর্ডার দিয়েছিলেন। ভারত নিজ দেশে খুনিদের আশ্রয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিএসএফ খুনি বাহিনীতে পরিণত হয়েছে উল্লেখ করে সীমান্ত হত্যার সমালোচনা করেন এনসিপি আহ্বায়ক। দুর্নীতি দখলবাজদের বিরুদ্ধে সরব থাকতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান তিনি। শেখ হাসিনা নিজেই গুলি চালানোর সকল অর্ডার দিয়েছিলেন। এই মারণাস্ত্র ব্যবহারের জন্য শেখ হাসিনা অর্ডার দিয়েছিলেন। এই সকল হত্যাকাণ্ডের জন্য এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ দায়ী। ভারত সরকার গণহত্যাকারী, সন্ত্রাসী, ফ্যাসিস্ট সংগঠনের নেতা কর্মীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে। এমন এক বাংলাদেশ গঠন করতে চায় যেই বাংলাদেশে রাষ্ট্রীয় সীমা পাওয়ার ক্ষেত্রে আর কোনো বৈষম্য থাকবে না। এমন এক বাংলাদেশ আমরা পেতে চাই যেই বাংলাদেশে কারো ধর্মীয় অধিকার নিয়ে আর কোনো ধরনের হীনম্মন্যতার মধ্যে কাউকে পড়তে হবে না। মাঝারি থেকে ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ডুবে আছে বেশিরভাগ জেলার নিম্নাঞ্চল। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। ফেনীর 2 উপজেলার বিস্তীর্ণ এলাকা ভাসছে পানিতে। 3টি নদীর 15টিরও বেশি স্থানে ভেঙেছে বেড়িবাঁধ। এছাড়া কোথাও কোথাও বাঁধ উপচেও পানি ঢুকছে লোকালয়ে। অন্তত 35টি গ্রাম প্লাবিত হয়েছে। 131টি আশ্রয় কেন্দ্র খুলেছে জেলা প্রশাসন। ফেনীতে কদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে শঙ্কা ছিল প্লাবনের। মঙ্গলবার রাত থেকেই মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বিভিন্ন স্থানে ভাঙতে থাকে বেড়িবাঁধ। পানি ঢুকতে থাকে লোকালয়ে। 3টি নদীর 15টিরও বেশি স্থানে ভেঙেছে বেড়িবাঁধ। পরশুরাম সীমান্তের ওপারে ভারতের বল্লামুখাতেও বাঁধ ভেঙে পানি ঢুকছে বাংলাদেশ অংশে। ভাঙনের পাশাপাশি কোথাও কোথাও বেড়িবাঁধের উপর দিয়েও প্রবাহিত হচ্ছে নদীর পানি। বেড়িবাঁধের ভাঙনা, যার পানি এখন পশ্চিম দিক থেকে পূর্ব দিকে একবারে ভয়াবহ যাইতেছে। আমাদের বাড়িও দিকে এখন যাওয়ার মতো কোনো অবস্থা নাই। যে পানিগুলো যাইতেছে এখন আমাদের বাড়ি ঘরে থাকা বহুত কঠিন হয়েছে। ফুলগাজীর দেড়পাড়া, শ্রীপুর, মুন্সিরহাট সহ বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে নিমজ্জিত বাড়িঘর, দোকানপাট। চরম ভোগান্তিতে বাসিন্দারা। অন্যদিকে পরশুরামের উত্তর ও মধ্যম ধনিকুণ্ডা, রামপুর, দুর্গাপুর, রতনপুর সহ অনেক গ্রামও ভাসছে বানের জলে। পানি ওঠায় ফেনী পরশুরাম সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। গত বছরের ভয়াবহ বন্যার ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেননি অনেকে। আবারও নতুন করে বড় বন্যার শঙ্কা ভাবাচ্ছে তাদের। আমাদের হাঁস মুরগি যাই ছিল তা বন্যা নিয়ে গেছে। এই জন্য যা কিছু আছে এখন এগুলা পাড়া দিতেছি। আর একটু যদি পানিও আমরা ঘর থেকে বাইরে দিতে হবে। রান্না বান্না আমরা ওই দোকানের উপরে করছি, আরেকজনের বাড়িতে যাই, নিজের বাড়িতে করতে পারিনি। প্রত্যেকটা ঘরে অন্তত 1-1.5 হাজার পানি উঠে গেছে। 24-এর বন্যা এটা আমরা কাটিয়ে উঠতে পারি না, এখন আবার 25-এর বন্যা আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। দুর্গত এলাকার মানুষের জন্য এরই মধ্যে খোলা হয়েছে শতাধিক আশ্রয় কেন্দ্র। পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুম চালু করেছে জেলা প্রশাসন। আমি 2টা বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছি, যেমন খাওয়া দাওয়া তেমন পানির কষ্ট। আমার ঘরটা কাটতে গেছে, ঘর পড়ে যাওয়ার গই। একজন একখানে গেছি আমরা। আর আমরা তাই বেড়িবাঁধ চাই তাই ভাবে। এদিকে ফেনী শহরের নিচু এলাকাতেও এখনো জলাবদ্ধতা রয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানবো। ফেনী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান।
আরিফ, বড় ধরনের বন্যার শঙ্কা করা হচ্ছে, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? লোপা, আমি এই মুহূর্তে রয়েছি ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে। এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে এই যে বাঁধটি গতকাল সন্ধ্যায় ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে দিয়েছে। ভাঙ্গার সাথে সাথে ক্ষিপ্র গতিতে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে। পানি ঢুকার সাথে সাথে বাঁধের সাথে থাকা যে আশরাফের এই ঘরটি একদম লন্ডভন্ড করে দিয়েছে। এই চিত্রটি শুধু এখানকার আশরাফের নয়, পুরো ফুলগাজী এবং পরশুরাম উপজেলার বিভিন্ন জায়গায় এরকম ভারতের উজানের পানি এসে বিগত 40 বছর ধরে এভাবে মানুষের ক্ষতি করছে, মানুষের জানমালের ক্ষতি করছে, মানুষের ফসলের ক্ষতি করছে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে। আমরা এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে যেটি জেনেছি, গত 9 বছরে 173টি স্থানে বাঁধ ভেঙেছে। 2024 সালে যে ভয়াবহ যে বন্যা হয়েছে, সে বন্যায় 102টি স্থানে বাঁধ ভেঙেছে। সে বন্যায় 2.5 কোটি টাকার 40 বছর ধরে কোনো না কোনো স্থানে বাঁধ ভাঙছে, বাঁধ ভেঙে মানুষের এরকম ক্ষতি করছে। তবে এখানকার বাসিন্দারা যেটি বলছে যে তারা কোনো ধরনের ত্রাণ কিংবা সহযোগিতা চায় না, তারা চায় যে সমাধান, যদি বাঁধের একটি স্থায়ী সমাধান যদি হয় তাহলে তারা এরকম 2 বছর 340 কোটি টাকা যে সম্পদের যে ঝুঁকিটাকে সেটি থেকে তারা রক্ষা পাবে। তবে এবার যে 7,340 কোটি টাকা যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে, সেই প্রকল্পটি যদি যথাযথ বাস্তবায়ন করা যায় তাহলে হয়তোবা এখানকার মানুষরা এরকম বন্যার হাত থেকে তিনি যেটি জানিয়েছেন যে এখন মুহুরী নদীর পানি বিপদসীমার 67 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও বিপদসীমা থেকে কিছুটা পানি নামার যে কারণ, সে কারণটি হচ্ছে যে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর যে 15টি স্থানে বাঁধ ভেঙেছে, সে ভাঙ্গন কবলিত স্থানগুলো দিয়ে পানি মূলত লোকালয়ে প্রবেশ করছে। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা এবার নোয়াখালীর জলাবদ্ধতার খবর জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন মোতাসিম বিল্লাহ সবুজ। সবুজ, বৃষ্টি কি এখনো হচ্ছে নোয়াখালীতে? জলাবদ্ধ এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? লোপা, এই মুহূর্তে বৃষ্টি নেই, তবে আসলে গতকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে। সেটি কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো হালকা বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি। আর অতিরিক্ত বৃষ্টির কারণে যে নোয়াখালী জেলা শহরে যে কী হাল, সেটি নিশ্চয়ই আমি আপনাকে দেখাতে পারছি। তবে আবহাওয়া যেটি বলছে সেটি খুবই মানে অবস্থা যতই যাচ্ছে, সময় যতই গড়াচ্ছে, আসলে নোয়াখালীর যে জলাবদ্ধতার পরিস্থিতি সেটি আরও অবনতির দিকে যাচ্ছে। আমি যে আবহাওয়া অফিস যেটি বলছে, সকাল 6টা নাগাদ যেখানে বৃষ্টির পরিমাণ ছিল 208 মিলিমিটার, সেখানে বিকেল 3টে এসে দাঁড়িয়েছে 223 মিলিমিটার। আর পানি উন্নয়ন বোর্ড বলছে যে নোয়াখালী জেলা শহর এবং সদর উপজেলার বিপদসীমা 2 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে সেটি বেগমগঞ্জে অবশ্য 64 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে বেশি বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আমি এখন যে শহরে রয়েছি, নোয়াখালী জেলা শহর, এটি জেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়ক, এবং শুধু এই সড়ক না, আশপাশে প্রধান সড়কের বাইরে যতগুলো সড়ক আছে সবগুলো সড়কে আসলে পানিতে তলিয়ে আছে। এখানকার নিচতলাগুলো, ভবনের নিচতলায় পানি ঢুকে গিয়েছে এবং দোকানপাটে পানি ঢুকেছে। এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে নোয়াখালী সদর, কবিরহাট, কোম্পানিগঞ্জ এবং সুবর্ণচর। এই এলাকাগুলোতে মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে, পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লোপা কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদে। কৃষি অফিসে বলছে যে এখানে যে ক্ষেতের যে আউশ ধান রয়েছে সেটি একেবারে পানির নিচে রয়েছে, এবং নোয়াখালীর মানুষ আসলে একটা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। কেননা গেল বছর যে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছে এবং যে পরিমাণ পানি বাড়ছে, আবারও কি নোয়াখালীর মানুষ বন্যা কবলিত হচ্ছে কিনা সেটা নিয়ে আসলে তারা একটা উদ্বেগের মধ্যে সময় কাটাচ্ছে। লোপা, সবুজ, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত ড্যাশো কারমা হামুদর্জি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান উপদেষ্টা ভুটানকে বাংলাদেশের প্রদত্ত সকল অবকাঠামোগত সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় রাষ্ট্রদূত দর্জি প্রধান উপদেষ্টার প্রতি ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা সার্কের চেতনা বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
প্রবাসী বাংলাদেশিদের ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম এবং সংসদ নির্বাচনে তাদের ভোটের আওতায় আনতে কমিশন যে কাজ করছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে কানাডা ভিত্তিক সংস্থা দ্য অপোজিশন ইন্টারন্যাশনালের প্রতিনিধি ডক্টর ওয়েন লাইপার্ট। বিকেলে নির্বাচন ভবনে সিএসির সাথে সাক্ষাৎ শেষে কথা জানান তিনি। গণ অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ত্যাগের কথা স্মরণ করে সংগঠনটি জানায়, নতুন বাংলাদেশের যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে এবার প্রবাসীদের ভোটের আওতায় আনা জরুরি। বৈঠকে কমিশনের পক্ষ থেকে অন্তত 40টি দেশ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন। এর আগে সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের ধারাবাহিক কাজের অংশ হিসেবে প্রবাসীদের ভোট প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এসি। Citizens abroad could engage with the Election Commission to ensure that in the next election a substantial number of Bangladeshis abroad. যুবদল নেতা আরিফ হত্যার ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলায় সুব্রত বাইনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। এই দিন মামলার তদন্তকারী কর্মকর্তা আসামির 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে আসামি পক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন বিচারক। এর আগে গত 23 জুন তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে সুব্রত বাইনকে এই মামলায় গ্রেফতার দেখান আদালত। এদিন সুব্রত বাইনকে কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে উপস্থিত দেখিয়ে গ্রেফতার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশনের সাবেক কর্মকর্তা মোহাম্মদ শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাওনা বেতন ও সুযোগ সুবিধাও দিতে বলেছেন আদালত। রুল নিষ্পত্তি করে বিচারপতি MR হাসানের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদেশের পর শরীফ বলেন তিনি ন্যায় বিচার পেয়েছেন। 2023 সালের 16 ফেব্রুয়ারি দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনকে তখনকার চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর সই করা প্রজ্ঞাপনে অপসারণ করা হয়। পরে চাকরিচ্যুতির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন শরীফ। তিনি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে একাধিক মহলের রোষানলে পড়েন বলে অভিযোগ করেন তার আইনজীবী। লিবিয়ায় মাফিয়াদের হাতে বিক্রি হওয়া 162 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদেরকে দেশটির বিভিন্ন স্থানে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, বাংলাদেশের দালালরা লিবিয়ার স্থানীয় মাফিয়াদের কাছে তাদের বিক্রি করে দেয়। পরে দেশে থাকা স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। বেশ কয়েকজন দালালের নাম জানিয়েছেন ভুক্তভোগীরা। ছেলেকে আর কখনো জীবিত ফেরত পাবেন তা ভাবেননি। মোবাইলে শুধুই আর্তনাদ শুনেছেন আর দেখেছেন খেতে না পাওয়া ছেলের দুর্ভোগের ছবি। দীর্ঘদিন পর লিবিয়া থেকে ফিরেছে সে ছেলে। কাজের সন্ধানে লিবিয়া গিয়েছিল তানজির। সেখানে বাংলাদেশি দালালরা তাকে স্থানীয় মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। তারা তানজিরকে আটকে রেখে চালায় নির্যাতন। আমাদেরকে বাংলা মাফিয়ার কাছে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে বাসায় থেকে 25 লক্ষ টাকা দেওয়ার দাবি করে। এই ছেলে বাঁচাতে আমাকে 36 লাখ টাকা 34 লাখ টাকা আছে। এই ছেলে বাঁচাতে আমার 32 লাখ টাকা নিচ্ছে। ওই নিয়েছে রবিজুল। ভুক্তভোগীরা জানান, দালালরা ইউরোপে পাঠানোর আশ্বাস দিয়ে অনেককে মাফিয়াদের কাছে বিক্রি করেছে। দেশে স্বজনদের কাছ থেকে দালালরা লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তারা। হয়তো 1 কাপ পানি দিত 24 ঘন্টার ভিতরে, আর 2টা বিস্কুট দিত। অনেক সময় দেখা গেছে 2 চামচ ভাত দিত আর 1 চামচ ডাউল দিত, তাও 24 ঘন্টার ভিতরে, আর কোনো খানা দিত না। অনেক দিন এরকম মাইটার খাওয়ার পরে একসময় সহ্য করতে না পারে বাড়ির জমি বিক্রি করে টাকা দিছিল, কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ টাকা না দিয়ে তারা ছাড়েনি। ভুক্তভোগীদের আটক কেন্দ্র থেকে উদ্ধার করে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার হেফাজতে রাখা হয়। সেখান থেকে ফেরত পাঠানো হয় দেশে। মামলার তদন্ত কর্মকর্তা লিবিয়া ফেরতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন। বলেন, এ ঘটনায় হওয়া মামলায় বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে। ওনাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের বিষয়ে আমার একটা মামলা হয়। মামলার তদন্তটা আমাদের পিবিআই করছি। ভূমধ্য সাগর পাড়ি দিয়ে লিবিয়া হয়ে ইটালি বা ইউরোপে যাওয়ার যে স্বপ্ন দেখে, এটা যে বাস্তবে হচ্ছে না সেটাও আরো তুলে ধরতে হবে। বুধবার সকালে 162 জনকে বহনকারী বিমান ঢাকায় অবতরণ করে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের শাসনামলে মাদ্রাসা পড়ুয়া কোনো ছাত্রের কোথাও চাকরি হতো না। কেউ চাকরিতে থাকলেও তাকে বাদ দেয়া হতো।
রাজধানীতে এক সেমিনারে কথা বলেছেন ধর্ম উপদেষ্টা। আলিয়া মাদ্রাসা শিক্ষকদের সুযোগ সুবিধা ও প্রশিক্ষণের অভাব থাকায় এই শিক্ষা এখনো পেছনে পড়ে আছে বলে জানান মাদ্রাসা শিক্ষাবিদরা। সংকোচনের স্বাক্ষরই বহন করছে না। আলিয়া শিক্ষার উন্নয়নের পথে চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারের আয়োজন করে মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ, যেখানে বক্তাদের কথা উঠে আসে বিদ্যমান সমস্যাগুলো। মাদ্রাসার শিক্ষা অর্জন করার কারণে অনেক জায়গায় আমাদেরকে বৈষম্য করা হয় যে শিক্ষার্থীদের দ্বৈত ভর্তি, শিক্ষার্থীরা কলেজে ভর্তি হচ্ছে, ভার্সিটিতে ভর্তি হচ্ছে, মাদ্রাসাগুলিতে ভর্তি হচ্ছে। ক্লাস করার ক্ষেত্রে তারা বিশ্ববিদ্যালয় এবং কলেজের ক্লাসগুলোকে প্রাধান্য দিচ্ছে। ধর্ম মন্ত্রণালয় নামক একটা বিষয় সামনে আসে, তখন একজন আলেমকে প্রয়োজন হয়। হ্যাঁ, এখানে একজন আলেমকে লাগবে। কিন্তু আমার যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রসঙ্গটা আসে, আমার যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রসঙ্গ আসে, তখন কেন কোনো আলেমকে প্রয়োজন হয় না। বোর্ড সংশ্লিষ্টরা অভিযোগ করেন, ইসলাম ধর্মবিদ্বেষীদেরকে দেওয়া হয় কারিকুলাম ঠিক করতে। এছাড়া স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য যত সুযোগ সুবিধা ও প্রশিক্ষণের ব্যবস্থা আছে, আলিয়া শিক্ষায় তার সিকি ভাগও নেই। একজন প্রধান শিক্ষক এই মাদ্রাসার যে অনুদান পান, একজন ভিক্ষুকও সারাদিন ভিক্ষা করে তার চেয়ে একদিনে বেশি রোজগার করে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট সারা দেশে মাত্র একটি। একজন শিক্ষক যদি একবার ট্রেনিং পায়, দ্বিতীয় কোনো রিফ্রেশার অথবা অন্য কোনো নতুন কোর্সে ট্রেনিং পেতে হলে তাকে 38 বছর অপেক্ষা করতে হবে সিরিয়ালে আসার জন্য। আমাদের আমাদের ছেলেমেয়েরা মাদ্রাসা পড়ায় না। এই ব্র্যান্ডিং ক্রাইসিস, চাকরিতে প্রবলেম, কিন্তু আমাদের দেশ থেকে একটা বিশাল শ্রেণী যাচ্ছে মিশর, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য আরব কান্ট্রিগুলোতে উচ্চশিক্ষার জন্য। এখানে ইউজিসি এদেরকে ডিগ্রির মান দিয়েছে, শুধু এদের অনার্সের মান নেই। ধর্ম উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে শিক্ষাগত যোগ্যতায় মাদ্রাসা দেখলে পদে পদে দমন করা হয়েছে। তিনি জানান, সময় পাল্টেছে, সব সুযোগ সুবিধা এখন পাবেন মাদ্রাসার ছাত্ররা। বিসিএস এর ভিতরে কোথাও দাখিল আলেম থাকে, তারা প্রমোশন দেয়। বিগত 15-18 বছর এই সমস্ত মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে তো ঢুকতে পারে নাই। বিরাট ভ্যাকুয়াম, বিরাট গ্যাপ তৈরি হয়ে গেছে। এই গ্যাপ আমরা ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে পূরণ করে নেব। সেমিনারে তথ্য আসে, দাখিল পরীক্ষায় যেখানে অংশ নেয় প্রায় 2.5 লাখ, 2 বছর পরে সেই ব্যাচ এইচএসসি সমমানের আলিম পরীক্ষায় আসে সর্বোচ্চ 25,000। বাকি সবাই কলেজ বা অন্য ধারায় চলে যায়। এসবের কারণ খুঁজে বের করে মাদ্রাসা শিক্ষাকে আরও যুগোপযোগী করার তাগিদ দেন বক্তারা। এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। হবিগঞ্জের আদালতে ক্ষুব্ধ জনতার রোষানলে পড়ল আসামি। দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় এসএসসি পরীক্ষার্থী জনি দাস হত্যা মামলার আসামি সাজু মিয়াকে। 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। পরে সাজুকে হাজতখানায় নেয়ার সময় দেখা দেয় উত্তেজনা। সাজুকে মারধরের চেষ্টা করে ক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে হাজতখানায় প্রবেশের চেষ্টা করে তারা। আইনজীবীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে বাকবিতণ্ডা হয়। পরে অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত 3 জুলাই দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয় জনি দাস। 4 দিন পর কামরাপুর এলাকা থেকে সাজু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত শাহপরনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। বিচারক মমিনুল হক 5 দিন পুলিশি জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেন। গত 26 জুন রাতে রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে দরজা ভেঙে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে স্থানীয় ফজর আলীর বিরুদ্ধে। পুরো ঘটনার পরিকল্পনাকারী ফজর আলীর ছোট ভাই শাহপরানের নির্দেশে আরও কয়েকজন নারীর উপর নির্যাতন চালায় এবং কয়েকজন ভিডিও ধারণ করে। সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভুক্তভোগীর দায়েরকৃত মামলায় প্রথমে জড়িত 4 জন এবং পরে মূল হোতা শাহপরানকে গ্রেফতার করে র্যাব। নারায়ণগঞ্জে গণ অভ্যুত্থানে নিহত জুতা কারখানার শ্রমিক সজল হত্যা মামলায় সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভির জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই আদেশ দেন। এর আগে আইভি পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। মামলায় বলা হয় 2024 সালের 20 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকার ডাচ বাংলা ব্যাংকের সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান সজল। এ ঘটনায় নিহত সজলের পরিবার এবছর 16 মে সিদ্ধিরগঞ্জ থানায় 62 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 1.5 শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেন। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালের কার্যক্রম পরিদর্শন করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। বুধবার এনসিটি 2 জেটি এলাকায় কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম প্রেস পয়েন্টে
কন্টেইনার এক্সামিন্ড কার্যক্রম এবং সিটিএমএমএস এ ভবনে টার্মিনাল অপারেশন সিস্টেম কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এছাড়া এনসিটিতে কর্মরত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের কর্মকর্তা, সদস্য এবং বন্দরের কার্যক্রমের সাথে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন নৌবাহিনী প্রধান। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বন্দর কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের এমডি সহ অন্যান্য সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ দ্বিতীয় দফার আলোচনা শুরু আজ, যা চলবে 11 জুলাই পর্যন্ত। 2025 সালে অনুষ্ঠেয় চুক্তি নিয়ে দ্বিতীয় দফা আলোচনার জন্য মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর আমন্ত্রণ জানায় বাংলাদেশকে। আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আগেই তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছিলেন। আর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি যোগ দেবেন। বাণিজ্য সচিব এবং এক অতিরিক্ত বাণিজ্য সচিব সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা আলোচনায় অংশ নিতে এরই মধ্যে ওয়াশিংটনে পৌঁছেছেন। এর আগে 7 জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প 14টি দেশের নেতাদের কাছে শুল্ক হারের চিঠি পাঠায়। প্রথম দিকেই আলোচনা শুরু করতে যাওয়া দেশগুলোর একটি বাংলাদেশ। 27 জুন অনুষ্ঠিত প্রথম দফা আলোচনার অগ্রগতির ভিত্তিতে এই চুক্তি দ্রুত চূড়ান্তের আশা করছে বাংলাদেশ। বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার তরুণদের ক্ষমতায়ন, অনুপ্রেরণামূলক উদ্ভাবন এবং ভবিষ্যৎ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই সেমিনার। এ সময় মোট 9 জন বক্তা বিভিন্ন বিষয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা স্টার্টআপ অ্যান্ড ইনোভেশন প্রসঙ্গে নবীনদের শুরু করার উপায়, সহায়তা এবং উদ্যোগ বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। সেমিনারের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম ভার্চুয়ালি যুক্ত হন। লক্ষ্মীপুর পৌরসভার 2025-26 অর্থ বছরের জন্য প্রায় 103 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। দুপুরে পৌরসভার কার্যালয়ের হল রুমে পৌর প্রশাসক জসিমউদ্দিন বাজেট ঘোষণা করেন। তিনি বলেন, 2025-26 অর্থ বছরে পৌরসভার আয় ধরা হয়েছে 102,79,86,391 টাকা। এটি আয় ব্যয় অনুযায়ী ভারসাম্য বাজেট বলেও জানিয়েছেন পৌর প্রশাসক। এ সময় জেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী, পৌর নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রতিবারের মতো এবছরও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ট্রিপ ফাউন্ডেশন। চট্টগ্রামের রাউজানের হাটহাজারী রাঙামাটি সড়কের ডিভাইডারে প্রায় 4 কিলোমিটার পথ জুড়ে লাগানো হয় গাছ। কর্মসূচি উদ্বোধন করেন ট্রিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারেক ও মানবিক সংগঠন মানুষের প্রতিষ্ঠাতা রাশেদ। এ সময় প্রতি 10 ফুট পরপর প্রায় 500 কৃষ্ণচূড়া, পলাশ, সোনালু ও জারুল গাছের চারা রোপণ করা হয়। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড IMOর 66তম আসরে বাংলাদেশ থেকে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছেন দেশসেরা 6 খুদে গণিতবিদ। বাংলাদেশ থেকে 21তম বারের মতো অংশ নিচ্ছে প্রতিযোগীরা। খুদে গণিতবিদদের অংশগ্রহণ উপলক্ষে গণিত অলিম্পিয়াড কমিটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। ব্রিফিংয়ে জানানো হয়, আগামী 12 জুলাই মধ্যরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবে গণিত দল। এবছর অস্ট্রেলিয়ায় বাংলাদেশ সহ শতাধিক দেশের প্রায় 600 প্রতিযোগী অংশ নেবেন। 14 জুলাই অস্ট্রেলিয়ার সানশাইন কোস্ট শহরে উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হয়ে চলবে 19 জুলাই পর্যন্ত। এবছর প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ভিকারুন্নিসার মনামি জামান, আইডিয়ালের জাওয়াদ হামিম চৌধুরী, রাজুক উত্তরার এম জামিউল হোসেন, চট্টগ্রাম বাকুলিয়া সরকারি কলেজের জিতেন্দ্র বড়ুয়া, চট্টগ্রাম কলেজের মোহাম্মদ রায়হান সিদ্দিকী এবং ময়মনসিংহ জেলা স্কুলের তাহসিন খান। 75,596 জন শিক্ষার্থীদের মধ্যে থেকে তাদের বাছাই করা হয়। জাতীয় গণিত ক্যাম্প, এশিয়া প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড ও IMO নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে 66তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ জাতীয় গণিত দলের 6 সদস্যের দল নির্বাচন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। দেশের বিভিন্ন জেলার আম নিয়ে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে শুরু হচ্ছে 3 দিনব্যাপী প্রাণ ম্যাঙ্গো ফেস্ট। 10 থেকে 12 জুলাই ফেস্টিভ্যালটি চলবে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। এতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর সহ দেশের বিভিন্ন অঞ্চলের খামারিরা সরাসরি অংশ নিচ্ছেন। দুপুরে রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
এ সময় প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা জানান, এই মেলার মাধ্যমে আমের ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরতে চান তারা, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে। ম্যাঙ্গো ফেস্টিভ্যালে দেশি বিভিন্ন জাতের আম প্রদর্শন ও বিক্রির পাশাপাশি থাকবে নানা ধরনের গেমস ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়া জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেস, কণ্ঠশিল্পী ঐশী সহ বিভিন্ন শিল্পীর সঙ্গীতানুষ্ঠানও থাকবে। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।